হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমাদের HTML এর যে কথাটা বলেছিলাম, আমাদের ইমেল সিগনেচার ডিজাইন করার জন্য HTML এর মাত্র 15টা ট্যাগ বা এলিমেন্ট এনাফ। আমাদের 15টা ট্যাগ বা এলিমেন্ট আমি অলরেডি রেডি করে রেখেছি। এইগুলো যদি আপনি কাজ জানেন, আশা করি আর আপনার ইমেল সিগনেচার ডিজাইন করতে কোনো প্রবলেম হবে না। সো আমাদের HTML কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ ডিফাইন করতে হয়। এগুলো আমাদের ম্যান্ডেটরি, বাট এগুলোর ওই ডিটেলসে অত কিছু যাওয়ার দরকার নেই। আপনি সিম্পলি জাস্ট ব্যবহার করবেন। এখন অনেকেই হয়তো বা HTML CSS জানেন, তাদের মনে একটু কোয়েশ্চেন আসতে পারে যে আমি একটু অ্যাডভান্স ইউজ করব, আমি অ্যাডভান্সটা ইউজ করতে পারবো না কেন? এরকম একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, আমাদের এই যে মেইলিং ক্লায়েন্টগুলো আছে লাইক Gmail, Outlook, Yahoo, লটস অফ ক্লায়েন্টস, এরা কিন্তু আপডেট হয় নাই। তারা এখনও HTML5 এ চলে না। তারা এখনও HTML4 বা তার আগের দিকের যে ভার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করে। সো ওই যে আগের ভার্সনগুলো ওইগুলো ইউজ করাটা রেকমেন্ডেড। আপনি জাস্ট এই যে ডক টাইপটা আছে এইটাকে কপি পেস্ট করে ইউজ করবেন, আর কিচ্ছু করতে হবে না। এটাকে সিম্পলি এখানে পেস্ট করে দেবেন, দেন সেভ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে ডিফাইন করবে আমাদের HTML এর ডকুমেন্ট টাইপ। ওকে, এইটার কাজ আমাদের অত ডিটেলসে না জানলেও চলবে, এটা দিতে হবে, মাস্ট দিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের যে এই জিনিসটা লাগবে সেটা হচ্ছে HTML নামে একটা এলিমেন্ট লাগবে। এখন HTML এলিমেন্ট কিভাবে লিখবেন? HTML এলিমেন্ট লেখার নিয়ম হচ্ছে আপনি শুরুতে লেস দ্যান দিবেন, দেন HTML লিখবেন। বড় হাতের ছোট হাতের এটা ম্যাটার করে না, আপনি যে কোনো কেস ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি একটা গ্রেটার দেন দিবেন। এইটা দেওয়ার পরে এইটা আমাদের একটা ক্লোজিং থাকবে, ক্লোজিং অবশ্যই দিতে হবে। তো ক্লোজিং দেওয়ার জন্য প্রথমে আবার লেস দেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর আবার আমাদের ট্যাগ বা এলিমেন্টের নাম এবং গ্রেটার দেন। এই হচ্ছে আমাদের ট্যাগ লেখার ওয়েটা, যখন আমাদের একটা ট্যাগের ক্লোজিং থাকবে। অনেকগুলো ট্যাগ আছে যাদের অ্যাকচুয়ালি কোনো ক্লোজিং নেই, লাইক আমাদের এই যে কমেন্ট, সে নিজেই একটা ক্লোজিং প্লাস হচ্ছে স্টার্টিং, তারপর এখানে BR আছে, HR, এদের কোনো ক্লোজিং নাই। ওকে, সো আমাদের বাদবাকি যারা আছে মোটামুটি সবার একটা ক্লোজিং থাকে। এই ডক টাইপ এরও ক্লোজিং নাই, HTML একটা ক্লোজিং আছে। তো HTML এর যেহেতু ক্লোজিং আছে অবশ্যই আমাদের লিখতে হবে। প্রথমে আমাদের ট্যাগ শুরু করতে হবে এবং VS করে আপনি যেই সুবিধাটা পাবেন, আপনি স্টার্টিং লিখলে ক্লোজিং অটোমেটিক চলে আসবে যদি থাকে, অথবা আপনার এত ঝামেলা করার দরকার নেই, আপনি একটু স্মার্টলি লেখেন। শুধুমাত্র ট্যাগের নাম লিখবেন, কিবোর্ড থেকে এন্টার দিবেন, চলে আসছে। ওকে, সিম্পল হয়ে গেছে। সাবলাইম টেক্সটে আপনি এই ফিচারটা পাবেন। নোটপ্যাড প্লাস প্লাসে আপনি হচ্ছে যদি প্লাগইন ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা পাবেন। ইমেট ইউজ করতে হবে বা অ্যাটমস ইউজ করতে পারেন, অনেকগুলো আছে। সবাই মোটামুটি ইমেট সুবিধাটা আপনাকে দিবে। ওকে, সো এই হচ্ছে আমাদের HTML ট্যাগ। এইটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি। আমাদের ডক টাইপ এটাও ম্যান্ডেটরি, HTML এটাও ম্যান্ডেটরি। এরপর হচ্ছে আমাদের আরও দুইটা ম্যান্ডেটরি ট্যাগ লিখতে হবে। তো এর প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের হেড। সিম্পলি হেড লিখেন, এন্টার দেন, চলে আসছে হেড। এর ভিতরে হচ্ছে আমরা CSS বা এই রিলেটেড টুকটাক কিছু কাজকর্ম করব। CSSটা আমরা পরে যাই, আপাতত আমরা শুধুমাত্র HTML এ থাকি। ওকে, এবং হেডের পরে যে পার্টটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের বডি। ওকে, এই হচ্ছে আমাদের কমন বেসিক যে ট্যাগগুলো, এগুলো ম্যান্ডেটরি দিতে হবে। এইখানে আমাদের যাবতীয় যত কাজকর্ম আছে সেটা হবে বডির ভিতরে। বডির বাইরে আমরা অ্যাকচুয়ালি কোনো কাজ করব না। হেডের ভিতরে আমরা কিছু কাজকর্ম করব, বাট ট্যাগের বাইরে কোনো কাজ করা যাবে না। আর আমাদের ডিজাইন পার্টের বা লেআউট পার্টের মোস্ট কাজগুলো আমরা হচ্ছে এই বডির ভিতরে করব। যদি আমাদের কোনো টেক্সট লিখতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বডির ভিতরে লিখব। ওকে, এখান থেকে যদি আপনার দেখায় যে আপনার লেখাটা এরকমের হয়ে যাচ্ছে, আপনি ভিউতে চলে যাবেন। এখান থেকে সিম্পলি যে ভিউ, এখানে ওয়ার্ড র্যাপ, এটাকে প্রেস করে দেবেন, তাহলে সব কিছু আপনার ভিতরে দেখা যাবে। ওকে, দেন এটাকে যদি সেভ করি এবং আমার ফাইল যেটা ছিল সেটাকে আমি এখান থেকে ওপেন করে ফেলি। ওকে, দেখেন এই ফাইলটা এবার চলে আসছে এবং এটার সোর্স কোড আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের যে কমন ট্যাগগুলো, এইগুলো কিন্তু না দিলেই না, এইটা আপনার লাগবেই, মাস্ট মাস্ট। ওকে, এইটা আপনাকে দিতেই হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনি বাদ বাকি যে কোডগুলো আছে সেটা করবেন। সো আপনি এখন যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই ফাইলটাকে আপনি একটা স্ট্যান্ডার্ড ফাইলে রেখে দিতে পারেন, যে পরবর্তীতে আর আপনি এটা লিখবেন না কষ্ট করে। সিম্পলি আপনি এখান থেকে কপি পেস্ট করে ইউজ করবেন। তো আপনি লিখে রাখেন যে template.html, এটা আপনি পরবর্তীতে ইউজ করবেন, এটা আপনার টেমপ্লেট ফাইল। এরপর আপনি যা যা করেন সব কিছু হচ্ছে এই ফাইলের ভিতরে করবেন। ধরেন আপনি অনেকগুলো টেক্সট নিয়েছেন, রিলোড করেন, চলে আসবে। ওকে, সো এই ফাইলটার নাম হচ্ছে আমাদের template.html। আমরা ইন্ডেক্সে আর নাই, এই যে চলে আসছে। ওকে,
সো আশা করি মোটামুটি সবাই এই যে বেসিক ট্যাগের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে এই বিষয় নিয়ে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা ট্রাই করব আপনার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। ওকে? টাটা! হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের পরবর্তী যে ট্যাগ BR এবং HR এই ২ টা নিয়ে। খুব সিম্পল একটা জিনিস, বাট আমাদের অনেক ক্ষেত্রে লাগতে পারে। ঠিক আছে? সো আমরা যখন লেখালেখি করি HTML এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন। আমি হচ্ছে এখানে একটা ফাইল নিয়ে নিয়েছি। এখানে আমার লটস অফ প্যারাগ্রাফ নিলাম। ধরেন আমি হচ্ছে ১০ টা প্যারাগ্রাফ নিব। ওকে? সো ১০ টা প্যারাগ্রাফ নিয়ে যদি আমি ফাইলটাকে একটু রিলোড করি, দেখেন আমার এই ফাইলটা এখানে চলে আসছে। বাট আমি যদি এখানে একটু গ্যাপ ক্রিয়েট করে দেই, সেভ করে দিলাম, রিলোড করব, আমার কিন্তু এখানে গ্যাপটা ক্রিয়েট হচ্ছে না। HTML রুলস হচ্ছে সে সর্বোচ্চ একটা ব্রেক রিড করতে পারবে এবং সর্বোচ্চ একটা স্পেস সে রিড করতে পারবে। তো আপনার ধরেন সামহাউ এখানে ব্রেকিং এর প্রয়োজন, তখন আপনি কি করবেন? নরমালি আপনি যদি কোনো ট্যাগ ইউজ করতেন সেক্ষেত্রে হয়তো বা একটা ব্রেক দিত, বাট আপনার ধরেন একটা ট্যাগের ভিতর আপনি আর কোনো ট্যাগ নিতে পারবেন না, আপনাকে ব্রেক নিতে হবে। তখন যে কাজটা করবেন, তখন হচ্ছে আপনি BR নামে যে ট্যাগ আছে সেটা ইউজ করবেন এবং এটা একটা সিঙ্গেল ট্যাগ। সিম্পলি BR লিখে সেভ করে দেন, রিলোড, এই যে দেখেন এখানে ব্রেক হয়ে গিয়েছে। ওকে? সো আমি যদি ৩-৪টা BR দিয়ে দেই, রিলোড করব, দেখেন এখানে কিন্তু এই স্পেসিংটা এবার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের BR এর কাজ। খুব সিম্পল একটা জিনিস। আপনি যদি সিম্পলভাবে বোঝার ট্রাই করেন, ইজি। ওকে? এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের HR। HRটা হচ্ছে আমাদের একটা হরাইজন্টাল রো। কোনো একটা জায়গায় আমাদের একটা রো ক্রিয়েট করার প্রয়োজন হতেই পারে। কারণ অনেক ক্ষেত্রে সিগনেচার ডিজাইনে দেখবেন যে আপনার এরকম একটা সেকশন আছে যে ছবি, এখানে হচ্ছে নেম অ্যান্ড টাইটেল, এখানে কন্ট্যাক্ট ইনফো, মাঝখানে এরকম একটা জায়গায় একটা ডিভাইডার দেওয়া আছে এরকম। ওকে? সো এই জিনিসটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এই চারটা ইউজ করে থাকি। অনেকগুলো ওয়ে আছে, বাট আপনি চাইলে এই চারটা ইউজ করতে পারেন। কারণ আমি এখানে হচ্ছে একটা HR নিব। HR সেভ করে দিলাম, দেখেন কি হয়, রিলোড। এখানে একটা ডিভাইডার চলে আসছে, অনেক বড় চলে আসছে, বাট এইটাকে কন্ট্রোল করার ওয়ে আছে। এটার সাইজ কন্ট্রোল করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা সেগুলো পরবর্তীতে কোনো একটা সময় দেখব। আপাতত জাস্ট এটুকু বোঝেন যে BR হচ্ছে আপনার গ্যাপ ক্রিয়েট করবে এবং HR হচ্ছে আপনার একটা ডিভাইডার দিবে। আপনি যতগুলো খুশি ততগুলো নিতে পারবেন। আমি অনেকগুলো নিয়ে নিলাম, রিলোড করে দেবো, দেখেন এখানে চলে আসছে একদম আপনার বাংলা খাতায় বা ইংরেজি খাতায় যেরকম দাগ দেওয়া থাকে সেরকম চলে আসছে। সো এই হচ্ছে আপনার BR এবং HR এর কাজ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। টাটা! হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে HTML কমেন্টস। কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আবার অপ্রয়োজনীয় বলা যায়। আপনি যদি চান কমেন্ট ইউজ করতে পারেন, না চাইলেও কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে গিয়ে কখন ইউজ করি আমরা? যদি আমাদের HTML ফাইলটা ক্লায়েন্টকে ডেলিভারি করতে হয় এবং ক্লায়েন্ট চায় পরবর্তীতে সে এটা ব্যবহার করবে এবং তাকে ব্যবহারের ইনস্ট্রাকশন বলে দিতে হবে, তখন হচ্ছে এই কমেন্টটা করে দিতে পারেন বোঝার সুবিধার জন্য। ধরেন আমি এখানে অনেক কিছু লিখে ফেলি, এরকম অনেক কিছু লিখে ফেললাম এবং এইখানে আমি লিখে দিতে চাই এই যে এই পার্টটা বা দিস সেকশন কন্টেইনস ইনফরমেশন, আমি এরকম কিছু একটা লিখে দিতে চাই। বাট আমি যদি এটাকে সেভ করে দেই, রিলোড করব, দেখেন এখানে এটা চলে আসছে, দিস সেকশন কন্টেইনস ইনফরমেশন। বাট আমি চাই শুধুমাত্র আমি যখন কোড করতে যাব তখন এই জিনিসটা দেখা যাবে, আদারওয়াইজ এই জিনিসটা দেখা যাবে না। তখনই হচ্ছে আমাদের কাজে আসবে কমেন্টস। কমেন্টস লেখার ওয়ে কি? কমেন্টস লেখার ওয়ে হচ্ছে এরকম। প্রথম হচ্ছে লেস দ্যান সাইন দিবেন, দেন হচ্ছে আমাদের সাইন অফ এক্সক্লামেশন, 2টা হাইফেন, এরপর হচ্ছে আপনি এখানে কমেন্ট লিখে ফেলবেন, আপনার কমেন্ট আপনি যা খুশি লিখতে চান, তারপর আবার 2টা হাইফেন, দেন হচ্ছে আপনার গ্রেটার দেন। ওকে? সো এইটা দিলে হচ্ছে আপনার কমেন্ট হয়ে যাবে। আমি যদি সিম্পলি এখানে লিখি, দেখবেন যে এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, একটু ইটালিক এবং একটু ডার্ক টাইপের, মানে সহজে দেখা যাচ্ছে না। ওকে? সো এই জিনিসটা যদি আপনি এখানে লিখতে চান, সিম্পলি আপনার লিখে ফেলেন। এটা হচ্ছে আপনার ইমেজ থাকার কারণে বাকিটা অটো কমপ্লিট করে দেবে। আপনি এখানে লেস দ্যান, সাইন অফ এক্সক্লামেশন, 2টা হাইফেন, পরের 2টা হাইফেন কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে এবং সাথে আমাদের ওই যে গ্রেটার দ্যান ওইটাও দিয়ে দিয়েছে। এটাকে আমি সিম্পলি শেষে রাখলাম, শুধুমাত্র এই পার্টটুকু। দেখেন এই পার্টটুকু ইটালিক এবং আমাদের কালারটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের কমেন্ট হয়ে গেছে। এখন যদি রিলোড করি, দেখেন ওই লেখাটুকু কিন্তু আমাদের এখানে আর দেখা যাচ্ছে না। বাট আমি যদি পেজের সোর্স দেখতে চাই, এটা কিন্তু এখানে ঠিকই দেখা যাবে। ওকে? সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কমেন্টের ব্যাপারটা। কমেন্টটা করার মানে হচ্ছে কোনো একটা জায়গায় আপনি কিছু একটা লিখবেন, আপনি চাইলে পড়তে পারবেন, আপনার যদি সোর্স কোড থাকে আপনি পড়তে পারবেন, অথবা হচ্ছে আপনার যদি সোর্স ফাইলটা থাকে আপনি চাইলে পড়তে পারবেন, আর না হলে ওইটা কেউ দেখতে পারবে না। ব্রাউজার রিড করবে, বাট সে কোনো আউটপুট দিবে না। ওকে?
সো আমি অনেক কিছু কমেন্ট করে রাখতে চাই, ধরেন লরেম, আর একটা লরেমের প্যারাগ্রাফ নিলাম, আমি টোটালটা করতে চাই, এটাও করা যাবে। কমেন্ট করার শর্টকাট কি হচ্ছে কি, আপনি আগে লেখাটুকু সিলেক্ট করবেন যতটুকু করতে চান, কিবোর্ড থেকে Ctrl+// দুইটা একসাথে চাপ দিবেন, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে ওই সেকশনটুকু আপনি যতটুকু করতে চান। Ctrl// এইটা টোটালটা হয়ে গিয়েছে, এটা আমরা এখানে শেষ করে দেবো। ওকে, সো এইটুকু পার্ট হচ্ছে আমাদের কমেন্ট। এখন যদি এখানে রিলোড করি, সব কিছু চলে আসছে, যেখানে যেখানে কমেন্ট আছে তাও চলে আসছে, এবং আমাদের মেইন ফাইল থেকে ওই যে কমেন্ট করা ফাইলটুকু দেখা যাচ্ছে না। সো এই হচ্ছে কমেন্টের ব্যাপারটা। পরবর্তীতে যখন আমরা রিয়েল টাইম ডিজাইন করতে যাব, তখন কিন্তু এই কমেন্টের ব্যাপারটা আমাদের সামনে কন্টিনিউয়াসলি চলে আসবে, কারণ তখন আমাদের এই জিনিসটা যদি ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের কোডিংয়ে অনেকটা হেল্প হবে, আমাদের সব কিছু ইজিলি হ্যান্ডেল করা যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। টাটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। এবারে আমরা কথা বলবো আমাদের সেন্টার ট্যাগ নিয়ে। এটা খুবই আনইম্পর্টেন্ট একটা ট্যাগ, চাইলে ইউজ করতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নাই, কারণ এটার অল্টারনেটিভ সিএসএস চলে এসেছে, যে কারণ হচ্ছে আপনি চাইলে এটা ব্যবহারও করতে পারেন, আর না ব্যবহার করলেও আপনি সিএসএস দিয়ে এটার কাজ চালিয়ে নিতে পারবেন। বাট জেনে রাখা ভালো, সাম কেস যদি আপনি কাজ করতে না পারেন, তখন আপনি এই সেন্টারটা ইউজ করবেন আর কি। ওকে, সো ধরেন আমি এখানে কিছু টেক্সট লিখে রাখলাম, টেক্সট, সিম্পল টেক্সট, সেভ, ফাইলটাকে রিলোড করব, চলে আসছে। তো এখানে অনেকখানি টেক্সট চলে আসছে, আমি একটু অল্প স্বল্প করে দিই। ওকে, অল্প করে দিলাম, এটা চলে আসছে, একটু জুম করে নিচ্ছি। সো দেখেন এটা কিন্তু আমাদের লেফট সাইডে হয়ে আছে। এখন এই জিনিসটাকে চাইলে আমরা সেন্টারের দিকে নিতে পারি, অনেক সময় দরকার পড়তে পারে যে আমাদের একটা সেকশন আমরা একটু সেন্টারে নিব, আমাদের একটা আইকনের পোর্শন আছে আমরা সেন্টারের দিকে নিব, তখন সিম্পলি যদি আপনি এই টেক্সটটুকুকে একটা সেন্টার ট্যাগের ভিতরে রেখে দেন, সেন্টার, তাহলে আপনার এই জিনিসটা চলে আসবে, রিলোড, চলে আসছে সিম্পলভাবে, একদম সিম্পল ওয়ে। এছাড়া আর ওয়ে আছে যেটা আমরা পরবর্তীতে দেখব, সিএসএস দিবে কীভাবে আপনার সেন্টার করতে হবে, বাট এইটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আর এটা একটু ইটালিক অবস্থায় আছে, কারণ বর্তমানে কিন্তু HTML এর যে 5 ভার্সন আছে, তখন আর সেন্টারটা সাপোর্ট করবে না। সো আমরা যেহেতু অনেক আগের ভার্সনে কাজ করতেছি, আমাদের এটা ডেফিনেটলি সাপোর্ট করবে। সো এই হচ্ছে ব্যাপার, যদি কখনো প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন। আমি ধরেন এখানে এই চার ইউজ করলাম, একটা এই চারটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু একটা কাজ করবো, আমি একটু এটাকে বাহিরে রাখবো, প্লাস হচ্ছে এখানে একটা উইথ সেট করে দেবো, ধরেন হচ্ছে আমার 120 এরকম কিছু একটা দিলাম, ছোট করে চলে আসছে। এটা অলরেডি সেন্টারে আছে, বাট যদি সামহাও এটা সেন্টারে না থাকে, যদি না থাকে সিম্পলি আপনি একটা সেন্টার ট্যাগ নেবেন এবং সেটার মধ্যে এটাকে সেভ করে দেবেন, তাহলে এটা এই সেন্টারে চলে আসবে আর কি, যদি কখনো এরকম হয় আর কি। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপরেও সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। টাটা। হ্যাঁ গাইস, এবারে আমরা কথা বলবো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, ইমেজ নিয়ে। এটাকে ডিফাইন করা হয় আইএমজি দিয়ে, এবং এটাও কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, এটার কোনো ক্লোজিং নাই। আপনি যদি সিম্পলি ইমেজ ট্যাগ নিয়ে কাজ করতে চান, এখানে লিখবেন আইএমজি, কিবোর্ড থেকে এন্টার দিবেন, বাদ বাকি দুইটা জিনিস অটোমেটিক্যালি চলে আসবে। এখন এই বাদ বাকি দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি, এইখানে আমাদের এই যে এসআরসি, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাট্রিবিউট, এবং এইটার পরে ইকুয়াল ডাবল কোড দিলে সেটার ভিতরে যেটা আমরা লিখবো এইখানে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভ্যালু। তো এই এসআরসি অ্যাট্রিবিউটটা বেসিক্যালি হচ্ছে সোর্সের শর্ট ফর্ম, এটাকে আমরা সোর্স বলে থাকি। এখন এই সোর্সটা কি, সোর্সটা হচ্ছে একটা পাথ, কোথা থেকে আমাদের ইমেজটা লোড হবে। এখন ইমেজ লোড করার জন্য হচ্ছে আপনি নর্মালি আপনার পিসিতে রেখে লোড করে দেখতে পারেন। আমরা ধরেন এটাকে একটু লোড করে দেখব, আমার অলরেডি এই ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নেওয়া আছে। এখানে হচ্ছে আমি সিম্পলি লিখবো, এই ফোল্ডারটার নাম লিখবো ইমেজ ফোল্ডার, এবং এটার ভিতরে ফাইল নেম অবশ্যই ফরম্যাট সহ .jpeg, এটার ফরম্যাট হচ্ছে .jpeg, এখানে দেখা যাচ্ছে জেপিজি ফাইল বা জেপেগ ফাইল, এবং এটাকে যদি সেভ করি, সেভ করে এখানে রিলোড করব, এখানে ইমেজটা চলে আসছে। সো এই হচ্ছে আমাদের ইমেজটা, যে সোর্সের ব্যাপারটা। বাট এইটা কখন ইউজ করবেন, এটা হচ্ছে আপনি যখন কাজ করতেছেন তখন চাইলে এটা ইউজ করতে পারেন, বাট নট রেকমেন্ডেড। একদম আপনি ওয়ার্কিং ওয়েতে চলে যাবেন, একদম ওয়ার্কিং প্রসেস যেটা, সেটা যদি চলে যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটে হোস্ট করবেন। এখন কেন থার্ড পার্টি ওয়েবসাইটে হোস্ট করবেন, কারণ আমাদের পিসিতে যে ফাইল আছে সেটা শুধুমাত্র আমার কাছে অ্যাক্সেসেবল, এটা কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না। অন্য যে কেউ ইউনিভার্সালি যাতে অ্যাক্সেস করতে পারে এবং সেখানে যাতে লোড হয়, সেজন্য হচ্ছে আমাদের
একটা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতে হবে। এজন্য অনেক ওয়েবসাইট আছে। আপনি যদি লেখেন এখানে ফ্রি ইমেজ হোস্টিং এভাবে লিখলে অনেকগুলো পেয়ে যাবেন। IMGBB আছে, তারপর হচ্ছে ফ্রি ইমেজ হোস্ট, এরকম অনেকগুলো আছে। বাট আমি যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে postimages.org। আমি এটা অনেক দিন ধরে ইউজ করতেছি এবং এটা মোটামুটি আপনার অনেক দিন লাস্ট করে ইমেজ। 1 বছর 2 বছর প্লাস আপনার এটা লাস্টিং করে। আর আমার মনে হয় না যে 1 বছরের বেশি অ্যাকচুয়ালি ইমেজটা লাগে, কারণ 1 বছরের ভিতরে দেখা যায় যে একেকজন ক্লায়েন্ট 2-3 বার করে তার ইমেল সিগনেচার চেঞ্জ করে, অথবা প্রত্যেক অকেশনে আপনার সিগনেচারটা চেঞ্জ করে। সো এটার লাস্টিং নিয়ে অ্যাকচুয়ালি টেনশনের কোনো কারণ নেই, অনেক দিন টিকবে এবং এটা 2004 সাল থেকে আছে। সো এটা 99% সেফ বলা যায়, 1% রাখলাম না, কারণ এটা যে কোনো সময় প্রবলেম হতেই পারে যে তারা তাদের সাইট ডাউন করে ফেলেছে, এটা তো তাদের ইন্টারনাল ম্যাটার। বাট অনেক দিন থেকে আমি ইউজ করতেছি, সো মোটামুটি সেফ বলা চলে। ওকে, সো এটাকে সিম্পলি আপনি ইউজ করার জন্য ইমেজগুলোকে নেবেন, অথবা এখান থেকে চুজ ইমেজেস যাবেন, গিয়ে এখানে ড্রাগ করে রেখে দেবেন। ড্রাগ করে রেখে দিলে আপনার এটা আপলোড হয়ে যাবে এবং আপনাকে লিঙ্ক দিবে, অনেকগুলো লিঙ্ক দিবে। এখানে অনেকগুলো লিঙ্কের ভিতর থেকে আপনি যেটা করবেন, এই যে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে সেটা ইউজ করবেন। আপনি যদি এখানে মাল্টিপল ইমেজ অ্যাড করতেন তাহলে আপনার অনেকগুলো অপশন আসতো, সেখান থেকে আপনি ডিরেক্ট লিঙ্কটাকে চুজ করে সেখান থেকে লিঙ্কগুলো নিতে পারতেন। এখন আপনি যে কাজটা করবেন, এই যে সোর্স আছে এখানে এসে এই যে লিঙ্কটা দিল এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন, তাহলেও সেম কাজটা হবে। ওকে, আমি যদি এখানে রিলোড করি, এইবার কিন্তু আমাদের অনলাইন থেকে লোড হচ্ছে ইমেজটা, অনলাইনে কোনো একটা প্লেস থেকে লোড হয়েছে। আপনি যদি সোর্স কোড দেখেন, এই যে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে লোড হয়েছে এবং এইটা চাইলে এখন আপনার কাছেও অ্যাক্সেসেবল, যে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে। এইটার সুবিধা হচ্ছে এইটা, আপনি যদি এটা পিসিতে ইউজ করতেন তাহলে কি হতো, শুধুমাত্র আপনার কাছে থাকতো, বাট এখন কিন্তু যে কেউ এইটা দেখতে পারবে। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমেজ হোস্টিংয়ের ম্যাটারটা। এরপরে আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ALT। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ বলা হয়। সামহাউ আমাদের ইমেজটা লোড হলো না, ধরেন আমি একটা ফরম্যাট ভুল করেছি, দেখবেন এখানে কিন্তু আর ইমেজটা লোড হবে না। বাট আমি চাই যদি ইমেজটা কোনো ক্ষেত্রে লোড না হয় তাহলে এখানে কিছু একটা বলে দেবে যে নেট প্রবলেম, বা এখানে আমি বলে দিই যে মাই প্রোফাইল, এরকম কিছু একটা বলে দিলাম, সেভ করে দিলাম, রিলোড। এবার কিন্তু এখানে চলে আসবে মাই প্রোফাইল, মানে এই অল্টারনেটিভ দিয়ে বুঝতে পারবে যদি ইমেজটা কোনো কারণে লোড না হয় এখানে কি ছিল এরকম, বা আপনি যেটা লিখে দেবেন সেটাই বুঝতে পারবে। ওকে, সো এই হচ্ছে আপনার অল্টারনেটিভের ব্যাপার। পাশাপাশি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার উইথ লিখবেন, ইকুয়াল দিবেন, ডাবল কোটেশন অবশ্যই দিবেন, এর ভিতরে আপনি লিখবেন। এখন ডাবল কোটেশন ছাড়াও কাজ হয়, বাট ঝামেলায় পড়ে যাবেন, সো ঝামেলায় যাওয়ার দরকার নেই। সিম্পলি হচ্ছে আপনি উইথ লিখেন, ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে দেন, এর ভিতরে লিখে দেবেন। এখন এইখানে লেখার সময় অনেকে একটা ভুল করে, এখানে আপনি যখন কিছু একটা লিখবেন লেখার পরে ইউনিটটি ইউজ করা যাবে না, এটা বাই ডিফল্ট পিক্সেল ইউনিটে থাকে। আর আমরা যখন এই রিলেটেড কোনো কাজকর্ম করবো সব কিছু পিক্সেলে কাজ করবো, রেম টেম কিচ্ছু দরকার নেই, শুধুমাত্র পিক্সেল। ওকে, সো আমি যদি এখানে বলি যে 400, তাহলে এটা বোঝা যাবে যে উইথটা হচ্ছে 400 পিক্সেল। আমি এটাকে রিলোড করব, এই যে দেখেন 400 হয়ে গিয়েছে। আমি দুইটাকে একটু পাশাপাশি রাখতেছি। এইবার এটাকে যদি আমি 500 করে দেই, রিলোড, দেখেন বড় হয়ে গিয়েছে। আবার যদি এটাকে আমি 100 করে দেই, সেই রিলোড, এটা একদমই ছোট হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনি এটার উইথটাকে কন্ট্রোল করতে পারবেন। এখন উইথের সাথে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটার হাইটটাও কন্ট্রোল হচ্ছে। এখন আপনি যদি চান যে না হাইট কন্ট্রোল হবে না, হাইট একটা ফিক্স করে দেবেন, সেক্ষেত্রে আপনি হাইট এখানে লিখে দেবেন যে হাইট হচ্ছে ধরেন এটার 300, সেভ করে দেন, রিলোড, চলে আসছে। এই যে হাইট এরকম। সো এইটা কখন ইউজ করবেন, ধরেন 5-10 পিক্সেলের একটা গ্যাপ থাকবে তখন এটা ইউজ করবেন, আদারওয়াইজ নট রেকমেন্ডেড, কারণ ইমেজের রেশিওটা নষ্ট হয়ে যাবে। আর যদি চান দুইটা সেম দিতে পারেন, দুইটা সেম দিলে মোটামুটি সুন্দর লাগবে দেখতে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের ইমেজের মোটামুটি সবগুলো ব্যাপার। আপনি কখনো পিসি থেকে লোড করতে যাবেন না, আপনার ইমেজটাকে আগে ভাগে ওই হোস্টিং আপলোড করবেন, সেখান থেকে এখানে সোর্সটা পেস্ট করে দেবেন, দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করবেন। ওকে, সো আশা করি ইমেজের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো একটা জায়গায় প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সেটা হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ, সেটা হচ্ছে আমাদের বা অ্যাঙ্কর বা হাইপার লিঙ্ক বা লিঙ্ক, আপনি যা বলেন সেম জিনিস, অ্যাট এন্ড অফ দ্য ডে এটা একই কাজ করবে এবং লেখার প্রসেসটা এক। সো ওকে, সো আমি এখানে একটা HTML ফাইল নিয়েছি এবং এখানে আমি যদি লিঙ্কটা নিয়ে কাজ করতে যাই, নর্মালি আমরা যখন কোনো একটা জায়গায় ক্লিক করে থাকি, কারণ আমি যদি এখানেই ক্লিক করি জিমেলে, তখন কিন্তু আমাকে জিমেলে নিয়ে যাবে, বা আমি যদি ইউটিউবে ক্লিক করি আমাকে ইউটিউবে নিয়ে যাবে।
আমি যদি ডিফ্লিক্সে ক্লিক করি আমাকে ডিফ্লিক্স নিয়ে যাবে। আমি যদি এখানে ফরগট পাসওয়ার্ড দিই আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। সো এই যে পেজের ব্যাপারটা বা কোনো একটা জায়গায় ক্লিক করলে কোনো একটা অ্যাকশনের ব্যাপার, সেটা হচ্ছে আমাদের লিঙ্ক বা হাইপার লিঙ্ক বা অ্যাঙ্কর। ওকে, সো এখন লিঙ্ক 3 ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক নিতে পারে, অথবা আপনার ফোনে একটা কল দেওয়ার ব্যবস্থা করতে পারবে, একটা সিস্টেম থাকতে পারে, অথবা একটা মেইল দেওয়ার। 3টা অপশনই থাকবে। সো 3টা অপশনই কিন্তু ইমেল সিগনেচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ওয়েবসাইট লিঙ্ক হতে পারে বা সোশ্যাল মিডিয়াস লিঙ্ক হতে পারে, পাশাপাশি আমাদের ফোন নাম্বার থাকবে যেগুলো ক্লিকেবল হবে। এই জিনিসগুলোকে ক্লিকেবল করার ব্যাপারটাই আমাদের ক্লিকেবল সিগনেচারটা তৈরি করেছে। ওকে, তারপর হচ্ছে আমাদের মেইল থাকতে পারে, যেটাও ক্লিক করলে কিছু একটা হবে, অ্যাকশন ঘটবে। সেই সব জিনিস নিয়ে হচ্ছে আমাদের এই যে লিঙ্কের ব্যাপারটা। সো নর্মাল যদি কোনো একটা লিঙ্ক নিয়ে কাজ করতে চান, আপনি যদি এখানে কিছু একটা লিখেন যে ক্লিক মি দিলাম, এবং এই ফাইলটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করে ফেলবো, এখান থেকে গো লাইভ। তাহলে হচ্ছে আর কষ্ট করে আমাদের ওই বারবার রিলোড করতে হবে না। এখানে কিন্তু আমি যদি ক্লিক করতে চাই কিছুই হবে না, শুধু টেক্সটটা সিলেক্ট হবে। এটাকে যদি আমি কোনো একটা লিঙ্কে কনভার্ট করতে চাই, সিম্পলি যে কাজটা করতে হবে, এটাকে একটা এ ট্যাগ নিতে হবে, এ দিবেন, এন্টার দিবেন, এটা একটা ডাবল ট্যাগ ক্লোজিং আছে, কিছু না, জাস্ট সেভ করে দিবেন, তারপর ক্লিক করলে কিচ্ছু হবে না, কারণ এখানে কোনো কিছুই নাই। এইখানে এটা অ্যাকশনেবল হবে কখন, যখন এই যে HREF নামে একটা অ্যাট্রিবিউট আছে, এর ভিতরে আপনি কোনো একটা ভ্যালু দিবেন। তো ওয়েবসাইটের জন্য যে কাজটা করবেন, ওয়েবসাইটের জন্য অবশ্যই একটা প্রোটোকল দিতে হবে, http:// এখন যা দেন, ধরেন এখানে www.google.com সেভ করলাম, ক্লিক, গুগলে নিয়ে আসছে। আবার যদি বলি গুগল না, আমার হচ্ছে তুমি নিয়ে যাবা ইয়াহুতে, yahoo.com, সেভ, ক্লিক, একটু ওয়েট করবেন, এটা ইয়াহুতে নিয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। এখানে যে কোনো লিঙ্ক হতে পারে, ধরেন আপনার ফেসবুক পেজের লিঙ্ক হতে পারে এরকম যে facebook.com/ ওকে, এইটা ক্লিক করলে কি হবে, এটা আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে, বা আপনি যদি চান এখানে অন্য কিছু দিতে সেটাও দিয়ে যাবে। আপনি ধরেন আমাকে টেলিগ্রামে যদি নক করতে চান, অবশ্যই প্রোটোকলটা দিতে হবে, প্রোটোকলটা না দিলে কাজ করবে না। এটা হচ্ছে t.me/ এটা যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আমার টেলিগ্রাম প্রোফাইলে নিয়ে যাবে, যে দেখেন এখানে টেলিগ্রামে কন্ট্যাক্টের জন্য বলবে, এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। আর আপনি যদি এখানে প্রোটোকলটা না দেন, সেক্ষেত্রে যেটা হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করবে না। ক্লিক করেন, কিছু বলবে না, যে ক্যানট গেট এরকম, কারণ এখানে আমাদের প্রোটোকলটা দেওয়া নেই। সো এখানে আপনি HTTP ইউজ করবেন, কারণ HTTPS আপনি হয়তো বা যেটা ইউজ করছেন সেখানে নাও থাকতে পারে, যদি থাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে নেবে, কোনো প্রবলেম নাই। আর যদি না থাকে তো তাহলে তো হয়ে গেছে। এখানে যে কোনো লিঙ্ক ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে নর্মাল যে কোনো লিঙ্কের ক্ষেত্রে। আবার আপনি যদি চান যে মোবাইলের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, আপনি এখানে কিছু একটা লিখেন, যে 017 লিখে দেন, কোনো প্রবলেম নাই। এখানে আউটপুট ঠিকই দেখা যাবে, বাট ক্লিক করলে ওই যে আগে আমার টেলিগ্রামের লিঙ্ক করা ছিল সেখানে চলে যাবে। আমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বাইরে দেখাবে, আর ভিতরে যেটা দিব এই যে HREF এর ভিতরে, সেটা হচ্ছে আমাদের অ্যাকশনটা ঘটাবে। তো এখন ফোনের জন্য যে অ্যাকশনটা করতে হবে সেটা হচ্ছে টেল দিতে হবে, টেল কোলন দিয়ে আপনার এই ফোন নাম্বারটা ইনসার্ট করে দিতে হবে। এখন যদি আমি কিছু করতে চাই, আমাকে বলবে তুমি কোনো একটা অ্যাপ পিক করো বা কোনো একটা ফোন লিঙ্কে যাও। সো এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে ইজি, কারণ মোবাইলে যদি আপনি এটাকে ক্লিক করেন, দেখবেন যে আপনার এই জিনিসটা একটা ফোন নাম্বার যেখানে যেটা দেওয়া আছে সেটা আপনার ডায়াল প্যাডে নিয়ে দিয়েছে, আপনি জাস্ট সিঙ্গেল ক্লিকে কল দিতে পারবেন। আর এখানে কোনো ফোন না থাকায় এটা দেখা যাচ্ছে না, স্কাইপিতে লগ ইন করলে স্কাইপিতেও আপনি এই জিনিসটা চাইলে দেখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনার মেইলের ব্যাপারটা কাইন্ড অফ সেম। আমি যদি এখানে একটা অ্যাঙ্কর নেই, HREF থাকলো, এখানে হচ্ছে আমার ইমেলটা দিব। এখানে যদি এখন কোনো ক্লিক করি, কোনো কাজ হবে না, কারণ কিছুই নাই। বাট আমি যদি এখানে কিছু একটা বলি, যে এখানে যদি ওয়েবসাইট বলে দেই, যে প্রোটোকল দিয়ে আগের মতো করে, তাহলে কিন্তু আবার ওয়েবসাইট আসবে। google.com দিলাম, তাহলে কিন্তু এটা google.com আসবে। সো এইখানে মেইলের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখন ইমেল অ্যাড্রেস কোনটা দিবেন, ডেফিনেটলি বাইরে যেটা দিবেন সেটাই দিবেন, কারণ দুইটা জিনিসের মধ্যে একটা সামঞ্জস্য রাখার ব্যাপার আছে অবশ্যই। ওকে, সো এখানে যদি দিয়ে দেই, কোনো কাজ হবে না অ্যাকচুয়ালি, ক্লিক করলে কিচ্ছু হবে না, এখানে বলবে যে ক্যানট গেট, এরকম একটা এরর দিবে। সো এইটা কাজ করানোর জন্য আপনাকে লিখতে হবে মেইল টু, দেন হচ্ছে আপনি একটা কোলন দিবেন। এখন যদি সেভ করেন, ক্লিক করবো, দেখবেন যে ওপেন মেইল নামে একটা পপ আপ চলে আসছে। আমি যদি ওপেন মেইল দিই, আমার ইমেল বক্সে এই জিনিসটা চলে আসছে, 2 এর পর এটা চলে আসছে। বাদ বাকি এখন আপনি জাস্ট লিখে সেন্ড করে দিতে পারবেন, জাস্ট সেন্ড করে দিলে চলে যাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার।
3টা জিনিস মোটামুটি কাছাকাছি। জাস্ট আপনার ফাংশনের ম্যাটারটা আপনি যদি একবার বুঝতে পারেন এনাফ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লিঙ্কের ব্যাপারটা। এইখানে অনেক সময় অনেকে দেখেন যে এখানে আমাদের আইকন অ্যাড করতে। তো আইকন অ্যাড করাটা খুবই সিম্পল। অনেকে যে কাজটা করে, যে ভুলটা করে, যে ফন্ট অসাম থেকে আইকন লিঙ্ক করে নিয়ে আসে। সো অ্যাকচুয়ালি সেই জিনিসটা এখানে অ্যাড করা যাবে না। কারণ আমাদের ইমেইল সিগনেচারে কোনো থার্ড পার্টি লিঙ্ক কানেক্ট করা যাবে না। যদি ইউজ করেন হয়তোবা আপনি ব্রাউজারে দেখবেন, বাট যখন মেইল প্ল্যাটফর্মে যাবে তারা ওই জিনিসগুলোকে ব্লক করে দেয়। সো এখানে যে কাজটা করবেন, আপনি আইকনগুলোকে কোথাও একটা থেকে নিয়ে নেবেন, যে আইকন ফাইন্ডার নেন, আইকনস ফাইন্ডার। এখান থেকে আমি যদি নেই, আমি ধরেন এখানে কলের একটা আইকন নিব, কল নিলাম, এইটাকেই আমি নিব যদি ফ্রি আইকন হয়ে থাকে। তো সিম্পলি আমি যে কাজটা করবো, এখান থেকে ইমেজ অ্যাড্রেসটা ইউজ করি। আপনি এটাকে ডাউনলোড করে অবশ্যই পোস্ট ইমেজ আপলোড করে নেবেন। আমি এখান থেকে সিম্পলি ইউজ করব। এটাকে আমি যদি এখানে লিখি আইএমজি, আমি এই লিঙ্কের ভিতরে আইএমজি নিলাম, সোর্সের ভিতরে এটা পেস্ট করে দিলাম, সেভ করে দেবো, চলে আসবে, বাট অনেক বড় সড়ো চলে আসবে। এটাকে একটু উইথ দিয়ে ছোট করে নেব, মানে উইথ হচ্ছে আমি 20 দিলাম, তখন জিনিসটা একটা কাছাকাছি চলে আসছে। এখন এটা অ্যালাইন্ড অবস্থায় নাই, দেখেন আমাদের আইকনটা অনেক বড় সড়ো থাকায় টেক্সটটা নিচের দিকে আছে। আমি যদি এটাকে একটু কমায় দিলে মোটামুটি সেন্টার আছে। বাট এইগুলো ফিক্স করা যাবে, এগুলো কোনো প্রবলেম নেই। যখন আমরা সিএসএস পার্টে চলে যাব তখন এইসব জিনিসগুলো নিয়ে কাজ করবো। আপাতত বোঝেন যে এইভাবে হচ্ছে আমাদের আইকনটাকে আমরা নিতে পারবো। আপনি চাইলে একটা বাটনও ক্রিয়েট করে ফেলতে পারবেন এটা দিয়ে, যেটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখব। আপাতত আপনি বোঝেন যে এইভাবে একটা আপনি আইকনের সাথে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। সো এই হচ্ছে ব্যাপার। 2টা জিনিসকে আপনি একসাথে লিখলেন। এইভাবে কিন্তু একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা যায়। যেমন আমরা শুরুতেই যে কাজটা করেছি, HTML এর ভিতরে আমাদের বডি লিখেছি, বডির ভিতরে আমরা কী করেছি, আবার নিয়েছি, তার ভিতরে ইমেজ নিয়েছি। মানে এটার একটা রুলস আছে। আপনি রুলসটা যদি বোঝার পরে একটার ভিতরে আপনি চাইলে আরেকটা ব্যবহার করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের লিঙ্কের ব্যাপারটা। যদি কারো বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। টাটা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওতে হচ্ছে আমাদের টেবিল থাকার কথা হলেও আমরা আগে একটু এখানে স্টাইল এবং আমাদের স্প্যান এই দুইটাকে একটু দেখে নেব। তো এখানে আমাদের স্টাইল যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের সিএসএসটাকে ডিফাইন করার ক্ষেত্রে অনেক সময় হেল্প করবে। সো এটা আমাদের একটা অপশনাল থিং, বাট আমরা ইউজ করবো আমাদের সুবিধার জন্য। এটা ইউজ করা হয় হেডের ভিতরে, এটা আমাদের বডিতে ইউজ করবো না, এটা আমরা শুধুমাত্র হেডের ভিতরে এরকম একটা ট্যাগ চলে আসবে এবং এইখানে আমরা কিছু কমন সিএসএস করব। এই হচ্ছে ব্যাপার। তো এটা যখন আমরা ওই পার্টে চলে যাব তখন দেখব। আর আমাদের হচ্ছে যে স্প্যানটা হচ্ছে আমাদের ইনলাইন কিছু কাজ করতে হেল্প করবে। ধরেন আমাদের আমরা যদি নর্মালি কোনো টেক্সট লিখি এখানে লরেম, এখন যদি আমরা এইটাকে কোনো একটা স্টাইল করতে যাই, আমি এটাকে একটা ধরেন লিঙ্কের ভিতরে রাখলাম, লিঙ্কের ভিতরে আমি টেক্সট দিলাম, সেভ করলাম, ওকে। সো এটাকে লাইভ করে দেই। এখন আমি চাচ্ছি আমার একটা স্পেসিফিক পোর্শন, ধরেন আমার শুধুমাত্র এই লেখাটুকু একটু ডিফারেন্ট স্টাইলে আসবে বা কালার আসবে, সেটার জন্য হচ্ছে স্প্যান। এটা হচ্ছে আপনার খুব বেশি ইফেক্ট ফেলবে না, বাট আমার কাজ চলে যাবে। ধরেন আমার কোনো একটা জায়গায় স্পেসিফিক কোনো একটা কাজ করার জন্য আমি এখানে স্প্যান ইউজ করব। এইটা ইফেক্ট ফেলবে না, নর্মালি কোনো ইফেক্ট ফেলবে না। আপনি যদি দেখেন কোনো ইফেক্ট ফেলেনি, বাট এখন চাইলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন। ধরেন এটা যদি আপনি বোল্ড করতে চান, কালার চেঞ্জ করতে চান, সেগুলো করতে পারবেন। সেগুলো হচ্ছে আমরা যখন আমাদের সিএসএস পোর্শনে যাব তখন প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। আপাতত এটুকু জানেন যে স্প্যান হচ্ছে আমাদের একটা ইনলাইন এলিমেন্ট, যেটা হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় আমরা চাইলে ইউজ করতে পারবো। যে কোনো জায়গায়, যে কোনো ট্যাগের ভিতরে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। এবং যেটা হচ্ছে আপনি যদি কিছু চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হবে, আদারওয়াইজ সে কোনো ইফেক্ট ফেলবে না। আপনি যদি রেখে দেন আনলিমিটেড, কোনো প্রবলেম নাই। বাট যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে ওই একটা স্পেসিফিক পোর্শনকে মডিফাই করতে পারবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপরে প্রবলেম হলে 2-3 প্র্যাকটিস করেন, সলভ হয়ে যাবে। এরপরেও সমস্যা হলে আমরা তো অবশ্যই আসি। টাটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমরা আমাদের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট যে ট্যাগসগুলো আছে সেগুলো দেখব। 3টা জিনিস একটা আরেকটার সাথে রিলেটেড। একটু যদি ট্রাই করেন বোঝার জন্য, ইজি জিনিস একটু বুঝতে হবে। সো এখানে টেবিল আছে, টিআর আছে এবং টিডি আছে। টেবিল হচ্ছে আমাদের ডিফাইন হয় টেবিলের জন্যই, এবং আমাদের টিআর যেটা, টিআরটা টিআর এটা হচ্ছে আমাদের টেবিল রো, এবং আমাদের পরবর্তী যে টিডি আমরা শর্টকাটে বলি হচ্ছে টিডি বা ডিফাইন করেছি টিডি দিয়ে, এটার ফুল ফর্ম হচ্ছে কি আমাদের টেবিল ডেটা। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক যে আইডিয়াটা। এবং বাদ বাকি কাজগুলো কিন্তু আমাদের অনেকটা রকমের। আমরা যখন টেবিল নিব তখন সে একটা টেবিল ক্রিয়েট করে দিবে। সো আমি যদি নর্মালি একটা টেবিল নিই, টেবিল নিলাম, কিছু একটা লিখি এখানে, এর ভিতরে কিছু একটা লেখা ট্রাই করি,
আমি ধরেন এত কিছু না, আমি সিম্পলি লরেম ইপসাম লিখে দিলাম। এখানে আমি যদি এটাকে একটু লাইভ করে দেখি, এটা চলে আসছে, বাট এইটা প্রপার ওয়ে না। একটা টেবিল আমরা যদি ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমাদের টেবিলের রো ডিফাইন করতে হবে এবং টেবিলের কলামটাকে ডিফাইন করতে হবে। সো আমরা সচরাচর যেটা করি, আমরা টেবিল ডাটা দিয়ে টেবিলের কলামটাকে ডিফাইন করে থাকি। এইটা দিয়ে আমাদের টেবিলের কলামটা ডিফাইন হয়ে থাকে, কলাম ডিফাইন। ওকে, সো আমরা চাইলে টিডি বলতে পারি, টেবিল ডাটা বলতে পারি, টেবিল কলাম যদি বলেন খুব একটা ভুল হবে না। সো আপনি আপনার বোঝার সুবিধার্থে যে কোনো একটা বলতে পারেন। সো একটা টেবিল ডিফাইন করার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনার টেবিল ডিফাইন করবেন, তার ভিতরে টেবিল রো ডিফাইন করবেন এবং তার ভিতরে টেবিলের ডেটা ডিফাইন করবেন। এখন এখানে যদি আপনি বলেন যে এটা হচ্ছে একটা সেল, আপনি চাইলে বলতে পারেন সেল। এখন যদি আপনি বুঝতে চান এই সেল জিনিসটা কিভাবে কাজ করতেছে, কিছু কমন স্টাইল আমরা এবার যদি অ্যাপ্লাই করি, আপাতত কিভাবে কাজ করতেছে না জানলেও চলবে, জাস্ট দেখেন। আমি হচ্ছে এখানে আমার টিডি যতগুলো আছে আমি একটা বর্ডার নিব, 1 পিক্সেল সলিড, রাইট। আমি রেড কালারটা নিলাম, দেখতে সুন্দর লাগবে। তো এটা যদি খেয়াল করেন দেখতে পারবেন হচ্ছে এখানে আমাদের সেল যেটা ছিল তার চারপাশে একটা বর্ডার চলে আসছে। আমরা যদি একটু জুম করি, এই যে বর্ডারটা চলে আসছে। এখন আমি যতগুলো টিডি নিব ততগুলো কলাম ক্রিয়েট হয়ে যাবে, এগুলো পাশাপাশি চলে আসতেছে। আবার আমি যদি এখানে 2টা রাখি, 2টা চলে আসবে পাশাপাশি, এগুলো হচ্ছে আমাদের কলাম। এই যে পাশাপাশি থেকে সে উপর থেকে নিচের দিকে যাবে। আর আমি যদি টিয়ার নেই, টিয়ারটা নিলে অবশ্যই এই যে টিয়ার আছে তারপরে নিতে হবে, এই যে টিয়ারটা যেখানে শেষ হয়েছে সেখানে নিতে হবে। ওকে, সো যদি টিয়ার নেই, টিয়ার নেওয়ার পর অবশ্যই টিডি নিতে হবে, টেবিল ডেটা বা কলাম এবং সেল। তখন এই সেলটা এই বরাবর চলে আসছে। ওকে, এইভাবে আপনি যতগুলো করবেন সবগুলো এক একটা আরেকটার বরাবর চলে আসবে। এখানে যদি একটা সেল থাকতো তাহলে এই বরাবর তো চলে আসতো, আর যেহেতু নাই সে তার মতো করে নিতেছে। এমনটা না যে এখানে দিতেই হবে, বাট দিলে হচ্ছে সে এইভাবে কাজ করবে। আমি যদি এখানে অনেকগুলো নেই, দেখেন অনেকগুলো চলে আসছে, পাশাপাশি চলে আসছে। এখানে কন্টেন্ট নাই, বাট এখানে কিন্তু ঠিকই আপনার স্পেসিংটা রেখে দিচ্ছে। সেই এই যে জায়গাগুলোকে ভেঙে নিচের দিকে চলে আসছে, উপরে আর যায় না। সেমভাবে যদি আপনি আর একটা টিয়ার নিতে চান, কপি করেন, পেস্ট করেন, সেভ করে দেন। আপনি যদি মাঝখান থেকে একটা গ্যাপ করে দেন, কোনো সমস্যা নেই, এই পরের জায়গাটুকু সে ফাঁকা রাখবে। এই হচ্ছে টেবিলের বেসিক স্ট্রাকচার। এইটুকু যদি বোঝেন, আপনি মোটামুটি টেবিলের বেসিক পার্টটা ক্লিয়ার করে ফেলেছেন। এরপর হচ্ছে টেবিল নেস্টিং। একটা টেবিলের ভিতরে কীভাবে আরেকটা টেবিল আপনি ইনসার্ট করবেন, কারণ ইমেল সিগনেচারের ক্ষেত্রে কিন্তু টেবিল নেস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝতে পারেন, কংগ্রাচুলেশন, সিম্পল হয়ে গেছে, আপনার কাছে 90% কমপ্লিট। আর যদি না বুঝতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো টেবিল নেস্টিংটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করবে, ধরেন আমার এখানে আমি 2টা রো রাখবো, আমি এগুলোকে একটু কমেন্ট করে দিই। আমি সিম্পলি 2টা রো দিয়ে দেখবো, এগুলোকে কমেন্ট করে দিলাম একসাথে। আমি এখানে নেব টেবিল, তার ভিতরে হচ্ছে আমার 2টা রো আসবে এবং 2টা রো এর ভিতরে প্রথমে হচ্ছে আমার একটা টিডি, এটা হচ্ছে ধরেন কলাম 1। পরে সেম জিনিসটাকে আমি যদি একটু কপি করে এটার ভিতরে রেখে দিই, এটা হচ্ছে আমার কলাম 2। ওকে, সো কলাম 2। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি এখানে যা নেন, যত কিছুই নেন, এইটা কিন্তু অটোমেটিকলি পরে তার নিচের দিকে যে পোর্শনটুকু থাকবে তার একটা উইথ সেট করে দেবে। সো এখন আপনি যদি চান যে না আমার এইভাবে অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে যাবে, এটাকে অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন, সবসময় একটা টিডির ভিতরে অলওয়েজ আর একটা টেবিল নিয়ে কাজ করবেন। আর একটা এখন যদি আপনি এটাকে মাল্টিপ্লাই করতে চান যে আমার এখানে 2টা চলে আসবে, তো দেখেন কি আমি যদি 2টা নিই, আমি কলাম 1 নিলাম, আবার এটাকে একটা ডুপ্লিকেট করলাম, কলাম 2 যখন দিব, এটা ধরেন এটা হচ্ছে আমাদের কলাম 2 আর এটা হচ্ছে আমাদের কলাম 3। ওকে, সো এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই যে 2টা এইভাবে না হয়ে আমার এই 2টা একটা জায়গায় চলে আসবে। প্রথম যে এই বরাবর শুধুমাত্র এটার ভিতরে হচ্ছে আমাদের 2টা এরকম করে চলে আসবে, আমাদের এইখানে আর যাবে না। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে একটা টিডি তো এখানে থাকবে, একটা থাকবে, এখানে আমরা কিছু লিখবো না, এখানে হচ্ছে আমরা আবার টেবিল লিখব, টেবিল ইনসার্ট করে দিব, টেবিল। এবার হচ্ছে আমাদের একটা টিয়ার, একটা মাত্র রো যেহেতু আসতেছে, পাশাপাশি হচ্ছে আমাদের 2টা টিডি নিতে হবে। এখানে যদি বলি আমি যে সেল, এবং পরবর্তীতে লাইনটাকে ডুপ্লিকেট করে দিলাম, দেখেন এই 2টা কিন্তু এর বরাবর চলে আসছে। এই হচ্ছে ব্যাপারটা। এটাকে যদি আপনি একবার ক্যাচ করতে পারেন, সিম্পল, যে কীভাবে কাজ করতেছে, একটার বরাবর আর একটা কীভাবে কাজ করতেছে। সো এইটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন যদি আপনি এটাকে 3 ভাগে ভাগ করতে চান, সিম্পল, আপনি এই টেবিলটাকে কপি করেন, কপি করে হচ্ছে এখানে পেস্ট করে দেন, আবার এখানে হচ্ছে আপনার টিডিটাকে পেস্ট করে দেন, এই যে চলে আসছে। এখন এখানে কিন্তু আবার ফাঁকা আছে, ঠিক আছে, কারণ এর বরাবর কিন্তু অ্যাকচুয়ালি আর কিছু নাই। আর এই 2টা একটা টিয়ারের মধ্যে থাকার কারণে এই যে টিডি আছে আমাদের,
টিডি এখানে আবার ওই যে রিলেশন ক্রিয়েট করতেছে, ওকে। আর এটার উইথটাকে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে, আপনি চাইলে উইথটাকে কন্ট্রোল করতে পারবেন। এইটা হচ্ছে সচরাচর আমরা যখন সিগনেচার ডিজাইন করতে যাবো আমাদের কন্টেন্ট অনুযায়ী সে অটোমেটিকলি এটা মানে সেট করে নেয়। ধরেন আমি যদি এখানে বলি যে সেল কন্টেন্ট দেখবেন যে অটোমেটিক্যালি এখানে কন্টেন্ট অ্যাড করে নিতেছে, সে অটোমেটিক এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে আর কি। সো এই ব্যাপারটা অটোমেটিক্যালি ঘটবে। এখানে হচ্ছে আপনার উইথ ওই পার্সেন্টেজ দিয়ে কোনো ঝামেলার দরকার নেই, অত ঝামেলা আমরা যাবো না, আমাদের অত ঝামেলা লাগবে না। আমরা সিম্পল ওয়েতে কী করবো, আমরা এখানে অটোমেটিকভাবে হ্যান্ডেল করবো। অটোমেটিক হ্যান্ডেল করে দেখবেন যে আপনার ওই জিনিসটা সুন্দর আছে। আবার যদি ওই আপনি উইথ দিয়ে সেট করতে চান, আপনার লট অফ প্যারা আছে। সো আমরা ওইসব দিকে যাবো না, সিম্পল এভাবে ট্রাই করবেন যে একটার ভিতরে কীভাবে আরেকটা টেবিল ইনসার্ট করা যায়। এখন যদি চাই যে আমার এই যে সেল আছে 3 নাম্বার সেলটা ছিল, আমি এর ভিতরে আরেকটা টেবিল নিব। সিম্পল, এখানে নিয়ে আসেন টেবিল, তার ভিতরে হচ্ছে একটা টিআর আসবে, তার ভিতরে হচ্ছে টিডি, ধরেন আমি হচ্ছে 3টা দেবো, 3টা টিডি, এবং এখানে দিলাম যে সেল আছে নাকি 3টা সেল নিয়ে নিলাম। এই যে দেখেন 3টা সেল এইটার ভিতরে। এখন সবগুলোর কালার একই রকম থাকায় অ্যাকচুয়ালি জিনিসটা একটু অন্যরকম লাগতেছে। আমি এই জিনিসটাকে কপি করে আমি হচ্ছে আমার এই যে টেবিল যেটা ছিল এখানে একটা স্টাইল দিয়ে দেবো। এটা কীভাবে লিখতেছে আমরা পরে যখন সিএসএস যাবো তখন দেখবেন, কোনো সমস্যা নেই। আমি রেড না, এটা হচ্ছে গ্রিন দেব এই টেবিলটাকে একটু আলাদাভাবে ডিফাইন করার জন্য। পরবর্তীতে এই যে জিনিসটা আছে এটাকে আমরা আমাদের পরে এইখানে যে একটা টেবিল ছিল এখানে দিলাম, এটা হচ্ছে ধরেন গ্রিন না, এটা হচ্ছে আমাদের পিঙ্কি। ওকে, সো দেখেন এইটা কিন্তু আমাদের ডিফারেন্ট একটা টেবিল, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে হ্যান্ডেল হচ্ছে। তো একটার ভিতরে চাইলে আপনি এভাবে অসংখ্য টেবিল রাখতে পারবেন। এই জন্য অবশ্যই আপনাকে নেস্টিংটা বুঝতে হবে। সো এটা প্র্যাকটিস করেন বেশি বেশি। যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের নক করবেন। আর যখন আমরা একটা সিগনেচার ডিজাইন করতে যাব তখন যখন প্রজেক্ট করতে দেখবেন তখন জিনিসটা আরও ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা।